আসসালামু আলাইকুম। চলো আমরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং শিখে নেই। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং মেকানিক্যাল পাওয়ার, অটোমোবাইল, রেফ্রিজারেশন টেকনোলজি ছাত্রছাত্রীদের যে কোনো চাকরি পরীক্ষায় সাধারণত এসে থাকে। বুয়েট প্যাটার্নে তো মাস্ট একটা আসেই, এবং অন্যান্য প্যাটার্নেও যদি বলি ডিপিআই প্যাটার্ন, তারপরে এমআইএসটি প্যাটার্ন, এসব দিকেও থাকতে পারে যে কোনো সময়। সাধারণত বুয়েট প্যাটার্নের ড্রয়িং থেকে একটা করে প্রশ্ন থাকেই মেকানিক্যালের, এবং মাঝে মাঝে পাওয়ারেরও দিয়ে দেয়। তো ড্রয়িংটা তোমাকে খুব ভালোভাবে পারতে হবে। তো ড্রয়িং এর যে ব্যাপারটা, আমরা সবাই কম বেশি পারি, কিন্তু পারফেকশন ভাবে আমরা কেউ পারি না। তো ড্রয়িং এর ফুল মার্ক পাওয়ার জন্য অবশ্যই তোমাকে পারফেকশন সহকারেই করতে হবে, অর্থাৎ তোমাকে খুব সুন্দর করে ড্রয়িংটা করতে হবে। খুব সুন্দর করে বলতে আসলে তুমি যতটুকু না সুন্দর করে করবা, তার থেকে বেশি তোমার প্রকৃত নিয়মগুলো ফলো হচ্ছে কিনা সেটা বেশি ইম্পর্টেন্ট। অর্থাৎ আমাদের ড্রয়িং একটা যদি পূর্ণ ড্রয়িং করতে হয়, তো তার অনেকগুলা রুলস ফলো করা লাগে আমাদের। মনে করো তার অবজেক্ট লাইন থেকে শুরু করে হিডেন লাইন, তারপরে এক্সটেনশন লাইন, ডাইমেনশন লাইন, ল্যাডার, ইচ অ্যান্ড এভরিথিং, তারপরে সেকশন লাইন, সেন্টার লাইন, সব জায়গায় আমাদের প্রকৃত নিয়মটা ফলো করে যদি আমরা আঁকি, তাহলে আমরা অবশ্যই ফুল মার্ক পাবো। কিন্তু আমাদের না জানার কারণে আমরা প্রত্যেকেই মার্ক থেকে সাধারণত বঞ্চিত হয়ে থাকি। তো চলো আমরা শিখে নেই। তো প্রথমে দেখো, আমি এখানে লিখছি, কয়েকটা লাইন নিয়ে আসছি। ভিজিবল লাইন, হিডেন লাইন, সেন্টার লাইন, সেকশন লাইন, কাটিং প্লেন লাইন। মোটামুটি এই কয়টা যদি তুমি ভালো করে শিখো, আরো কয়েকটা আছে, এক্সটেনশন লাইন, ডাইমেনশন লাইন এবং ল্যাডার। ওইটা ডাইমেনশনিং বলা আছে, ডাইমেনশনিং আমরা একটু পরে শিখবো, এরপরে আমরা ডাইমেনশনিংটা শিখবো। তো এখন দেখো, এখানে যে কয়টা আমি লাইন আঁকছি এবং কিছু আমি এখানে বর্ণনা দিছি, তোমরা এই কয়টা যদি মাথায় রাখো, তারপরে কি বলবো, ফান্ডামেন্টাল একটা ধারণা পাইলা। এরপরে আমরা যখন এক্সটেনশন লাইন, ডাইমেনশন লাইন এবং ল্যাডারটা আঁকবো, ওখানে কিছু নিয়ম নীতি আছে, ওইটা যদি তোমরা জানো, তাহলে ড্রয়িং করার জন্য ফান্ডামেন্টাল আমার যে জ্ঞানটুক লাগবে, সেই জ্ঞানটুক আমার হয়ে যাবে। তো দেখো, প্রথমে আমি লিখছি ভিজিবল লাইন অর অবজেক্ট লাইন। এটা কেমন হবে ভাইয়া? এটা ঠিক একটু মোটা হবে। দেখো এখানে লিখছি ভিজিবল লাইন, চিত্রটা দেখো একটু মোটা হবে। তো বলছে যে কোনো অবজেক্টের দৃশ্যমান আউটলাইন নির্দেশে এই লাইন ব্যবহার করা হয়। মনে করো তুমি একটা শেপ অঙ্কন করছো, আমি যদি এখানে দেখাই যে মনে করো তুমি এই যে একটা রেক্টেঙ্গুলার মনে করো বস্তু অঙ্কন করলা। তো এই বস্তুটা দেখো, এই যে আউটলাইন তুমি দেখতেছো, এইটা কি ভাইয়া? এইটা হচ্ছে ভিজিবল লাইন, দৃশ্যমান যে রেখাগুলা আছে। কি বলছে? কোন অবজেক্টের দৃশ্যমান আউটলাইন নির্দেশে এই লাইন ব্যবহৃত হয়। অবজেক্টের শেপ এই লাইন দিয়ে দেখানো হয়। দেখো অবজেক্টের শেপটা এই লাইন দিয়ে দেখানো হচ্ছে, এই লাইন না থাকলে অবজেক্টের শেপ দেখা যাবে না। পয়েন্ট টু বি নোটেড, এটা ভিজিবল লাইন কেমন হবে ভাইয়া? অবশ্যই ঠিক একটু মোটা হবে, অর্থাৎ অন্যান্য যে লাইনগুলো থাকবে তার ভিতরে ভিজিবল লাইনটা একটু মোটা হবে। তারপরে আসো আমার হিডেন লাইনে। তো হিডেন লাইনে কি বলছে দেখো, হিডেন লাইন অর ড্যাশড লাইন, এটাকে হিডেন লাইন অথবা ড্যাশ লাইনও বলা হয়। এটা কেমন হবে? থিন হবে, একটু পাতলা হবে, একটু পাতলা হবে। আমি যদি এখানে পাতলা মোটা দেখাতে পারিনি আমার মার্কারের পেনের জন্য, তবে তোমরা অবশ্যই এটা পাতলা মোটাটা একটু ভালোভাবে নির্দিষ্ট করে দেবে। অর্থাৎ এইচবি এবং 2B পেন্সিল দিয়ে অঙ্কন করবা। 2B দিয়ে তোমরা ভিজিবল লাইনগুলো অঙ্কন করবা, এইচবি দিয়ে চেষ্টা করবা হিডেন লাইনগুলো অঙ্কন করো। অর্থাৎ যত পাতলা হবে ততই ভালো। তো অনেক সময় ড্রয়িং এর জন্য আমরা যে পেন্সিলগুলো ইউজ করি, এগুলো কিন্তু ভেঙে যায়। পেন্সিলগুলো তুমি মনে করো ওই যে কাটার দিয়ে, পেন্সিল কাটার দিয়ে যদি যতই বেশি মসৃণ করার চেষ্টা করো এবং শুকনো তীক্ষ্ণ করার চেষ্টা করো ওর মাথাগুলা, কিন্তু অনেক সময় ভেঙে যায়। তোমরা এর জন্য লিড পেন্সিল ইউজ করতে পারো, ডাইমেনশনিং এর জন্য লিড পেন্সিলটা ইউজ করতে পারো আর কি। হ্যাঁ, আচ্ছা, হিডেন লাইন ও ড্যাশ লাইন আমরা দেখলাম যে কোন অবজেক্টের হিডেন এজ নির্দেশে এই লাইন ব্যবহার করা হয়। শুরু এবং শেষ ড্যাশ দিয়ে হতে হবে। ভালো একটা কথা, তোমরা তো হিডেন লাইন বুঝলা যে আমার কোনো হিডেন এজ বোঝানোর জন্য, মনে করো একটা অবজেক্ট আছে, সেই অবজেক্টের একটা হিডেন এজ থাকতে পারে। মনে করো আমি ফ্রন্ট ভিউ যখন অঙ্কন করছি, তখন দেখা যাচ্ছে ফ্রন্ট ভিউ এর পিছনে ব্যাক হ্যান্ডে মনে করো কি আছে, ওর মনে করো আরো একটা পোর্শন আছে, যে পোর্শনটা এখান থেকে দেখা যাবে না। তো সেটা তখন কি আমার হিডেন লাইন দিয়ে দেখাই দিতে হবে, হিডেন এজ দিয়ে। তো হিডেন লাইন যদি আঁকতে হয় ভাই, অবশ্যই শুরু এবং শেষ ড্যাশ দিয়ে হতে হবে। তুমি যখন হিডেন লাইন আঁকবা, মনে করো সাপোজ, মনে করো একটা চিত্র কেমন আছে তোমাদের যদি দেখাই, যে মনে করো এই যে চিত্রটা আমি দেখলাম, হ্যাঁ এই চিত্রটা আমি দেখলাম, এটা মনে করো সাপোজ কোন দিক দিয়ে দেখাবো, যদিও এটা আসলে
থ্রি ডাইমেনশনাল ভিউ না দেখালে তোমরা বুঝতা না। তো মনে করো এটা তুমি হচ্ছে দেখছো তো রাইট হ্যান্ড সাইড ভিউ, রাইট হ্যান্ড সাইড থেকে তুমি এই ভিউটা দেখছো, রাইট হ্যান্ড সাইড থেকে এই ভিউটা দেখছো, কিন্তু ভাইয়া এর পিছনে সেম টাইপের একটা শেপ আছে, সেম টাইপের একটা শেপ আছে। অথবা মনে করো সাপোজ এই বরাবর একটা হিডেন এজ আছে, তাহলে এই বরাবর হিডেন এজটা এইভাবে তুমি অঙ্কন করে যদি দাও, তো যখনই তুমি হিডেন এজ অঙ্কন করবা তখন কি করতে হবে, হিডেন এজ অঙ্কন করতে হলে অবশ্যই ড্যাশ দিয়ে শুরু হবে এবং ড্যাশ দিয়ে শেষ হবে। অর্থাৎ তুমি এমন করতে পারবা না যে মনে করো এখান থেকে একটা হিডেন লাইন ওই পাশে আছে, তুমি ড্যাশ দিয়ে শুরু না করে মনে করো গ্যাপ দিয়ে শুরু করছো, সাপোজ গ্যাপ দিয়ে শুরু করছো ড্যাশ দিয়ে শেষ করছো, এরকম হবে না। এরকম হলে তুমি মার্ক পাবা না। উভয় পক্ষে কি হতে হবে, এই ড্যাশ দিয়ে শুরু করতে হবে এবং ড্যাশ দিয়ে শেষ করতে হবে। ভালো করে মাথায় রেখো, ড্যাশ দিয়ে শুরু, ড্যাশ দিয়ে শেষ। আচ্ছা, আরেকটা জিনিস এখানে দেখো, এই যে আমার ড্যাশ এবং দুইটা ড্যাশের ভিতরে গ্যাপটুকু কত হবে সেটা কিভাবে দেখবো, দেখো এখানে দিয়ে দিছি এস দিয়ে আমি বোঝাচ্ছি যে কতটুকু গ্যাপ আছে সেটা। দেখো এস এর মান 1 মিলিমিটার টু 2 মিলিমিটার। আমি যখন ড্যাশগুলো আঁকবো তখন 1 মিলিমিটার থেকে 2 মিলিমিটার ওই যে প্রত্যেকটা, অর্থাৎ বলতে পারো যে একটার পর একটা যে ড্যাশ আঁকবো দুইটা ড্যাশের মধ্যবর্তী গ্যাপটা 1 মিলিমিটার থেকে 2 মিলিমিটার রাখবো। আর বিটা হচ্ছে আমার ড্যাশের সাইজ, ড্যাশের সাইজটা কতটুকু হবে ভাইয়া, 2s to 4s। 2s বলতে এই s এর যে মান আমি ধরবো, মনে করো 1 মিলিমিটার ধরছি s এর মান, আমার বি এর মানটা হবে 2s or 4s, মানে মনে করো 2 গুণ নেব অথবা 4 গুণ নেব। কখন 4 গুণ নেব, যখন আমি 2 মিলিমিটার নেব তখন অবশ্যই এটা ওই যে ডাবলের অনুসারে এটা ডাবলিং হয়ে যাবে। তাহলে হিডেন লাইন শিখলা তোমরা, হিডেন লাইন কেমন হবে, প্রথমত পাতলা হবে, দ্বিতীয়ত হিডেন লাইন কি হবে ভাইয়া, কোনো অবজেক্ট যখন আমি হিডেন অংশ দেখাবো তখন অবশ্যই ড্যাশ দিয়ে শুরু, ড্যাশ দিয়ে শেষ হবে। আচ্ছা, হিডেন লাইন গেল। এরপরে দেখো সেন্টার লাইন। সেন্টার লাইনটাও খুব ইম্পর্টেন্ট, বলছে কোন হোল বা ছিদ্র গোলাকার সাদৃশ্য, মনে করো একটা গোলাকার সাদৃশ্য বস্তু দেখাতো, সেখানে আমার কি অবশ্যই আমার সেন্টার লাইন ইউজ করতে হবে। এখন দেখো সেন্টার লাইন কেমন হবে, বলছে থিন হবে, পাতলা। সেন্টার লাইন কেমন হবে, থিন বা পাতলা। আমি যদি একটা হিডেন তোমাদের যদি এখানে দেখানোর চেষ্টা করি সেন্টার লাইনের চিত্র, মনে করো এই রেক্ট্যাঙ্গুলার সারফেসটা তুমি দেখতেছো সাপোজ রাইট হ্যান্ড সাইড থেকে, তো এখানে একটা বৃত্ত আছে, মনে করো এই মাঝ বরাবর একটা বৃত্ত আছে, হ্যাঁ মাঝ বরাবর একটা বৃত্ত আছে, ডিম হয়ে গেছে যদিও, যাই হোক। তো এই যে বৃত্তটা, এইটার সেন্টারটা যে তুমি দেখাবা, সেন্টারটা কিভাবে দেখাবা, সেন্টার লাইন দিয়ে তোমার দেখাতে হবে। কোন হোল বা ছিদ্র গোলাকার সাদৃশ্য সেটা তুমি কিভাবে দেখাবা, দেখো বলছে এখানে দেখো আমার এই যে সেন্টার লাইনের যে রেখাগুলা, তো সেন্টার লাইনটা ঠিক এমনই হবে, প্রথমটা বড়, তারপরটা একটু ছোট, তারপরটা আবার ওই এই আগেরটা সমান বড়, তারপরে এইভাবে পর্যায়ক্রমিকভাবে চলতে থাকবে। তো দেখো এখানে ডাব্লিউ দিয়ে দিছি, ডাব্লিউ হচ্ছে বড়টা, এস হচ্ছে ছোটটা, আর বি হচ্ছে মানে এস কোনটা, এস হলো এই যে মাঝখানের যে গ্যাপটা, এই গ্যাপটার মান এস দিছি, মার্কারে কালি হচ্ছে না, এই গ্যাপটার মান এইচ আর এইটার মান বি। এখন ভাইয়া এইটার এখানে আমি লিখিনি যদিও, তো আমি এখানে লিখে দেই কোনটার মান কি হবে, কোনটার মান কি হবে, ওই আগের মতো এস এর মান মনে করো এস সমান সমান 1 to 2 মিলিমিটার ধরলাম, এস এর মান কত ধরলাম 1 to 2 মিলিমিটার। এরপরে কি আছে ভাইয়া, এস এর পরে আছে বি, বি এর মান কত হবে, বি সমান সমান, বি এর মান কত হবে, বি সমান দেখো এখানে 2s to 4s, 2s to 4s, অর্থাৎ s এর 2 গুণ অথবা 4 গুণ। আর w এর মানটা কত হবে, w is equals to তোমার 3b to 10b, ঠিক আছে, 3b to 10b, 3b to 10b। আচ্ছা, তাহলে এখানে তোমরা বুঝতে পারছো যে আমি সবচাইতে বড় যে রেখাটা অঙ্কন করব, অর্থাৎ সেন্টার লাইনে সবচেয়ে বড় যে রেখাটা থাকবে সেটা কি হবে ভাইয়া, সেটা w, এটা হলো 3b to 10b। প্রথম তোমার এসটা জানতে হবে, এসটা হচ্ছে মাঝখানে যে আমার গ্যাপটা থাকবে সেই গ্যাপটা ভাইয়া, সেই গ্যাপটা কত হবে 1 to 2 মিলিমিটার, 1 মিলিমিটার থেকে 2 মিলিমিটার। সেটার পরিপ্রেক্ষিতে অর্থাৎ সেন্টার লাইনের মাঝখানে দুইটা বড় ড্যাশের মাঝখানে যে ছোট ড্যাশটা থাকবে সেটার মান হবে 2s to 4s, অর্থাৎ তুমি s এর 2 গুণ থেকে 4 গুণ নিবা। অর্থাৎ s যদি তুমি 1 মিলিমিটার নাও তাহলে b এর মান কত নিবা ভাইয়া, 2 মিলিমিটার নিবা। তারপর w এর মান তুমি কত নিবা, w বলছে 3b, তাহলে 3b মানে কি ভাইয়া, দেখো 3b মানে আলটিমেটলি কিন্তু এই যে এখানে 2s আছে, তাহলে 3 দুগুণে 6s হয়ে যায়, 3 দুগুণে 6s হয়ে যায়, অর্থাৎ 6 মিলিমিটার। বোঝা গেছে, অর্থাৎ s এর মান যদি 1 মিলিমিটার হয়, b এর মান হবে 2 মিলিমিটার
এবং ডাব্লিউ এর মান হবে 6 মিলিমিটার। আচ্ছা, এই গেল আমাদের সেন্টার লাইন। তো সেন্টার লাইনটা এখানে তোমাদের আমি ড্র করে দেখাই। সেন্টার লাইনটা তুমি যদি সহজভাবে আঁকতে চাও, দেখো এটা যদি সেন্টার হয় তো উপর থেকে টান দাও, দিলাম টান, এই বরাবর সেন্টার মনে করে এখানে আর কি দিলাম, টান দিলাম, এদিক দিয়ে টান দাও, এই যে এটা হলো সেন্টার লাইন হয়ে গেছে আমার। তো সেন্টার লাইনের ভিতরে তুমি ড্যাশ 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 দিতে পারবা না, অর্থাৎ এইভাবে 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 দিতে পারবা না। সবচেয়ে সহজ হচ্ছে এইটা, তোমার একের অধিক ড্যাশ দেওয়ার দরকার নাই, মানে এইভাবে যা শুধু একটা বড় ড্যাশ ছোট ড্যাশ তারপর একটা বড় ড্যাশ, তারপরে এখানে একটা বড় ড্যাশ ছোট ড্যাশ বড় ড্যাশ, এইভাবে তুমি সেন্টার লাইন দিবা, তাহলে তোমার সেন্টার লাইনে ভুল কম হবে এবং সহজে হবে। সেন্টার লাইন তোমার অবজেক্ট লাইনকে ছেদ করতে পারে, কোনো সমস্যা নাই, একটু পরে তোমাদের আমি দেখাবো। অর্থাৎ এক্সটেনশন লাইন, তারপর তোমার হচ্ছে ডাইমেনশন লাইন এবং ল্যাডার, এই তিনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, একটু পরে তোমাদের জন্য ওটা আসছে। এরপর আছে সেকশন লাইন। সেকশন লাইনটা কি দেখো, বলছে কোন অবজেক্টের কাটিং পোরশন নির্দেশে এই লাইনটি ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ মনে করো একটা অবজেক্ট দিয়ে দিল, দিয়ে বললো যে এই অবজেক্টটার মাঝখান দিয়ে কাটো কাল্পনিকভাবে, অথবা মাঝখান দিয়ে কেটে ফেলো। আমি যদি মাঝখান দিয়ে কেটে ফেলি ভাইয়া, তাহলে কি কাটিং পোরশনটা আমার দেখাইতে হবে না, অর্থাৎ কর্তৃত অংশ দেখানোর সময় কি এটা বলছে থিন, এটা মোটা হবে। আর চিত্রটা কেমন হবে দেখো, এই যে এরকম হবে, অর্থাৎ একটু খাস কাটা। আমি যদি এখানে দেখাই তোমাদের, একটু মুছি একটু, এইরকম টান দিয়ে এই যে এইরকম দিয়ে দিবা, এটা হলো আমার কোনটা ভাইয়া, সেকশন লাইনের ক্ষেত্রে ব্যবহৃত হবে। এরপর আছে কাটিং প্লেন লাইন। কাটিং প্লেন লাইনটা কি বলছে দেখো, কোন অবজেক্টের কাল্পনিক কাটা অংশ নির্দেশে ব্যবহার করা হয়ে থাকে। মনে করো তুমি একটা অবজেক্টকে কাল্পনিকভাবে কেটে ফেলছো, নাই, বোঝা গেছে? তো কাল্পনিক কাটা অংশটা তুমি কিভাবে দেখাবা, দেখো এই যে কাটিং প্লেন লাইনটা এই যে এভাবে হবে, ঠিক হয়তো এভাবে দিবা, অর্থাৎ একটা বড়, তারপরে এই যে মাঝখানে দুইটা ছোট ড্যাশ দুটো সমান হবে, তারপরে আবার একটা বড়, তারপরে মাঝখানে দুইটা ছোট ড্যাশ, তারপরে আবার এভাবে। কিন্তু ভাইয়া এই ড্যাশটা শেষ হবে এভাবে অ্যারো চিহ্ন দিয়ে, তারপরে অথবা তুমি এভাবে দিতে পারো একটা বড়, তারপরে ড্যাশগুলো সবগুলাই একই সাইজ, ছোট ছোট ছোট। তারপর দেখো আরটা নিচে দিছি আইসো কাটিং প্লেন লাইন। আইসো কাটিং প্লেন লাইনটা কেমন, অন কাইন্ড অফ সেন্টার লাইনের মতো হবে, সেন্টার লাইনের মতো হবে, যা শুধু বড় ড্যাশের মাঝখানে এইভাবে আমি এটা আইডেন্টিফাইড করে দেব, অর্থাৎ নির্দেশ করে দেব আর কি। তো এই ছিল তোমাদের হচ্ছে কয়েকটা লাইন, ভিজিবল লাইন শিখলাম আমরা, সেন্টার লাইন শিখলাম আমরা, তারপরে কি শিখলাম, হিডেন লাইন শিখলাম আমরা, সেকশন লাইন শিখলাম আমরা, কাটিং প্লেন লাইন শিখলাম আমরা। এই যে কয়টা আমরা এখান থেকে শিখলাম, সেই কয়টা আমাদের কি করবে বলতো, তোমার যে ড্রয়িং তুমি করবা, তোমার ড্রয়িংটা খুবই বলতে পারো যে ইঞ্জিনিয়ারিং যেসব নিয়ম নীতি আছে সবগুলো মেনটেন করি আঁকা হবে। তো তাহলে এই কয়টা কিন্তু খুব বেশি কঠিন না, তোমার এই কয়টা একটু রপ্ত করে ফেলতে হবে। যখন তুমি ড্রয়িং করবা মাথার ভিতরে এগুলো কি করবা ভাইয়া, এগুলো তুমি একটু শুধু হিসাব করবা যে আসলে কোন লাইনটা আমার কিরকম হইতে হবে। তুমি যখনই ড্রয়িং করতে যাবা তখন কিন্তু এগুলো তুমি আলটিমেটলি পেয়ে যাবা।